আচ্ছা, আগে আমরা লেকচার অনে হচ্ছে গিয়ে বিভিন্ন রকমের হচ্ছে গিয়ে তোমার থিওরি টাইপের জিনিসপত্র দেখছিলাম। লেকচার টু তে হচ্ছে গিয়ে আমরা অনেকগুলো ম্যাথ দেখছিলাম। একটু কষ্ট করে প্রিভিয়াস ইয়ারের লেকচার গুলো একটু দেখে নিও। আজকে আমরা লেকচার থ্রি তে কিছু বেসিক কথাবার্তা শিখবো। ঠিক আছে, আসলে কিভাবে আমরা যে কথাগুলো বলছিলাম যে কিভাবে হচ্ছে কি ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে, তার জন্য কিভাবে শক্তিগুলো কালেক্ট করতেছে, এই জিনিসগুলো আজকে আমরা একটু দেখবো। আচ্ছা, প্রথমে যে জিনিসটা দেখতে হবে আমার শক্তির বিভিন্ন উৎস। শক্তির উৎস, আচ্ছা, এই শক্তির উৎস উপর ডিপেন্ড করে আমরা এটা দুই রকমের হতে পারে। একটা হচ্ছে গিয়ে তোমার নবায়নযোগ্য, আর একটা হচ্ছে গিয়ে তোমার অনবায়নযোগ্য। এই জিনিস দুটো একটু মাথায় রাখবো যে নবায়নযোগ্য শক্তিটা কি আর অনবায়নযোগ্য শক্তিটা কি। আচ্ছা, নবায়নযোগ্য শক্তিটা কি? যেটা তুমি বারবার ইউজ করতে পারতেছো, যেটা পরিবেশে কখনো শেষ হবে না, এই টাইপের শক্তিগুলো নবায়নযোগ্য। যেমন মনে করো সূর্যের আলো, এটাকে তুমি চাইলেও কোনো শেষ করতে পারবে, তুমি বারবার এটাকে রিউজ করতে পারবা। বাতাস, জিওথার্মাল এনার্জিটাকে, এটা তোমাদের কাছে নতুন মনে হতে পারে। জিওথার্মাল এনার্জি কি? ভূগর্ভের যে লাভাটা আছে, ওই যে শক্তিশালী যে তরল যে লাভাটা, ওইটা কি প্রচুর উত্তপ্ত, ওইখান থেকেও কিন্তু আমরা শক্তি পাই। তারপরে হচ্ছে গিয়ে তোমার মনে করো কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র আছে। তারপরে এরকম টাইপের যে মেইন টার্গেটটা তোমার হচ্ছে গিয়ে কি, টারবাইন ঘোরানো। টারবাইন ঘোরাতে পারলেই হচ্ছে গিয়ে তুমি জেনারেটর ঘোরাতে পারবা। টারবাইনের সাথে হচ্ছে গিয়ে তোমার জেনারেটর কাপলিং অবস্থায় থাকে, একটার সাথে একটা। তাহলে তোমার যদি জেনারেটর ঘুরে, টারবাইন ঘুরে, তাহলে তোমার জেনারেটর ঘুরবে, ওইখান থেকে তুমি ইলেকট্রিসিটি পাবা। এটা হচ্ছে গিয়ে তোমার মেইন পারপাস। ঠিক আছে, আসো তাহলে তার আগে আমরা একটু দেখে নিই যে মোটর কি আর তোমার হচ্ছে গিয়ে জেনারেটরটা কি। আচ্ছা, মোটর জিনিসটা কি? মোটর তোমরা সবাই এর সাথে পরিচিত যে মোটর কি করতেছে, তোমার ইলেকট্রিক্যাল সিগন্যাল নিচ্ছে। ঠিক আছে, কারেন্ট নিচ্ছে, ইলেকট্রিক্যাল এনার্জি নিচ্ছে, সেটাকে কনভার্ট করে তোমার মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করতেছে। এই দুটো টপিক একটু মাথায় রাখবা যে তোমার কারেন্টটা নিচ্ছে, নিয়ে সেটাকে হচ্ছে গিয়ে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করতেছে, মানে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতেছে। আর জেনারেটর জিনিসটা কি? তোমার মেকানিক্যাল এনার্জি নিচ্ছে, সেটাকে হচ্ছে গিয়ে ইলেকট্রিসিটিতে কনভার্ট করতেছে। তাহলে আমাদের যেহেতু টার্গেট হচ্ছে গিয়ে ইলেকট্রিসিটি প্রডিউস করা, তাহলে আমাদের সবসময় কি করতে হবে, টারবাইনের সাথে হচ্ছে গিয়ে তোমার জেনারেটর কাপলিং করে দিতে হবে, যাতে করে তোমার যদি টারবাইনটা ঘুরে, সেখান থেকে তুমি এটা হচ্ছে কি ঘুরবে, উল্টো ঘুরবে, এটা ঘুরলে তুমি ইলেকট্রিসিটি পাবা। জিনিসটা কি, দুইটাই কিন্তু সেম জিনিস, খালি দুইটা দুই ভাবে উল্টো ভাবে কানেক্ট করা থাকে, আর কিচ্ছু না। আচ্ছা, তাহলে আমরা নবায়নযোগ্য শক্তি, অনবায়নযোগ্য শক্তি দেখছিলাম। নবায়নযোগ্য শক্তি আমরা কি বললাম, যেগুলো পরিবেশের জন্য ভালো, কখনো শেষ হবে না। যেমন মনে করো সূর্যের আলো, বাতাস, জিওথার্মাল, অনেক রকমের শক্তি আছে। আলো, এইগুলো হচ্ছে কি কিরকম আছে। তারপর বায়ু শক্তি, বায়োমাস। তাহলে আমরা একটু উদাহরণ দিয়ে দেখি। ধরো এই একটা তোমার সোলার প্লেট আছে। ঠিক আছে, এই যে সোলার প্লেটটা আছে, এইখানে যদি তুমি সূর্যের আলো ফেলাও, কি হবে? এটা হিটেড আপ হবে, এটা হচ্ছে প্রচুর পরিমাণে হিট উৎপন্ন হবে। সেই হিটটাকে তুমি কালেক্ট করে পরবর্তীতে নিয়ে দেখো তো, যদি চাও হচ্ছে গিয়ে একটা একটা মনে করো হচ্ছে গিয়ে ইসের মধ্যে তুমি এর ভিতর পানি দিয়ে হচ্ছে গিয়ে এটাকে হিট আপ করে পরবর্তীতে এটা ইউজ করে পরে ইলেকট্রিসিটি, মানে স্টিম জেনারেট করতে পারতেছে। এটা স্টিমটা তোমার টারবাইনটা ঘুরাইতে কাজে লাগবে। ঠিক আছে, আচ্ছা, টারবাইন কিন্তু আবার চার রকমের হয়। ঠিক আছে, একটু মনে রাখবা। ওয়াটার টারবাইন, মানে যে টারবাইনটা যে ঘুরাবা, এটা কি কি দিয়ে ঘুরানো, যেটা চার রকমের হয়। একটা হচ্ছে ওয়াটার টারবাইন, উইন্ড টারবাইন, তারপরে হচ্ছে কি স্টিম টারবাইন, আর একটা আছে হচ্ছে কি গ্যাস টারবাইন। এই চারটা টারবাইন হতে পারে। ঠিক আছে, এই চারটা টারবাইন হচ্ছে কি বিভিন্ন রকমের, তুমি পানি বলো, এই বলো, এগুলোকে অটার দিয়ে ঘুরাতে পারো, বা অটারটাকে হচ্ছে কি বাতাস দিয়ে হচ্ছে ঘুরাতে পারো। যে বড় বড় যে নদীর পাশে দেখবা বড় তিন পাখা আলা বড় বড় সাদা সাদা যেগুলো থাকে, ওইগুলো সব উইন্ড টারবাইন। স্টিম টারবাইন হচ্ছে কি তোমার হচ্ছে কি পানিটাকে হচ্ছে কি হিটেড আপ করে পরবর্তীতে হচ্ছে স্টিম টারবাইন ঘুরানো হয়। গ্যাস টারবাইন আছে, গ্যাস বিদ্যুৎ কেন্দ্রগুলো সব গ্যাস টারবাইন ঘুরে। তাহলে এই টাইপের টারবাইন গুলো বিভিন্ন রকম প্লান্টে তোমরা দেখতে পারবা। ওকে, তাহলে আমরা ছিলাম নবায়নযোগ্য আর অনবায়নযোগ্য শক্তিতে। অনবায়নযোগ্য গুলো শক্তি কোনগুলো, যেটা তুমি পরিবেশ থেকে উঠাইতে 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 একসময় শেষ হয়ে যাবে। ঠিক আছে, দেখো বর্তমান বিশ্ব কিন্তু পুরোপুরি নবায়নযোগ্য শক্তির দিকে হচ্ছে কি কনভার্ট হয়ে যাচ্ছে। কারণ কি, দেখো প্রতিনিয়ত কয়লা কিন্তু আমরা মাটির থেকে উঠাচ্ছি। একসময় কি 100 বছর পরে আমাদের নেক্সট জেনারেশন যখন আসবে, ওরা কিন্তু আর এই কয়লাটা পাবে না, তাই না? তাহলে আমরা কি করতে পারি, এটাকে নবায়নযোগ্য শক্তিতে কনভার্ট করতে পারি। তাহলে সেই জন্যই হচ্ছে কি আমাদের মেইন প্রসেসিং। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসো যে তোমার একটা টপিক ছিল যে শক্তির নিত্যতা আর রূপান্তর। আচ্ছা, শক্তির নিত্যতা জিনিসটা কি, যে আমরা শক্তিটা কি করতে হয়, দেখো তো। তুমি যে শক্তিটা পাচ্ছ, ধরো তাপ শক্তি পাচ্ছ, তুমি চাইলেই কিন্তু তাপ শক্তিতে ইচ্ছা মতো করে যে ওটাতে বাতাস শক্তি বা আলোক শক্তি এরকম করতে পারবে না।
তোমার কি করতে হবে, তাপ শক্তিটাকেই অন্য কোনো শক্তির মাধ্যমে রূপান্তর করে সেটাকে ইউজ করতে হবে। এটাই হচ্ছে গিয়ে তোমার শক্তির কি বললাম, নিত্যতা। যে তুমি যে শক্তিটা পাচ্ছ এটা কিন্তু ডিরেক্ট তুমি কিছু করতে পারবে না, এইটাকে জাস্ট রূপান্তর করতে হবে। যে ধরো তাপ শক্তি পাচ্ছে, এটাকে রূপান্তর করে আমি ইলেকট্রিসিটি বানাইতে পারতেছি, বা তাপ শক্তি পাচ্ছে এটাকে আমি রূপান্তর করে শব্দ শক্তি বানাইতে পারতেছি। তো কিন্তু তুমি কিন্তু ডিরেক্ট কিন্তু তাপ শক্তি দিয়ে কিছু করতে পারবে না, তোমার সর্বোচ্চ কাজ কি করতে হবে, হাতটাকে হচ্ছে গরম করতে হবে, এছাড়া কিছুই না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে শক্তির নিত্যতা। এবার এই যে শক্তি যে এক রূপ থেকে আরেক রূপে যে পরিবর্তনটা হচ্ছে, এটা কি শক্তির রূপান্তর। এখন এই রিলেটেড তোমার বইতে অনেক কিছু আছে, যেরকম শক্তির রূপান্তরিত হয়ে কি কি উৎপন্ন করছে, তাপ শক্তি, তড়িৎ শক্তি, রাসায়নিক শক্তি, যান্ত্রিক শক্তি, আলোক শক্তি, ভর শক্তি, এগুলো বিভিন্ন রকম শক্তি তোমরা ইসে দেখবা। আচ্ছা, ভর শক্তিটা কি করছে, আইনস্টাইনের একটা সূত্র আছে, ই ইকুয়াল টু এম সি স্কোয়ার। ভর শক্তিতে একটু খেয়াল করবা, ই ইকুয়াল টু এম সি স্কোয়ার। এই জিনিসটা একটু নিজের মতো করে দেখে নিও, এটা খুব বেশি কঠিন জিনিস না, একটু একটু আর কি আইডিয়া নিও যে আসলে ইকুয়াল টু এমসিএস কে, এটা প্রিভিয়াস মানে প্রিভিয়াস চ্যাপ্টারে তোমার পড়ে আসার কথা। আচ্ছা, এবার আমরা যে জিনিসটা দেখবো, তোমার বইতে একটা পাওয়ার প্ল্যান্ট আছে, তোমরা জীবনে এটা খেয়াল করছো কিনা জানি না, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। ওই প্ল্যান্টটা একটু তোমাদের আমি বুঝাই দিই, কারণ বইতে আছে, তোমাদের যদি আসে কখনো আসবে না, বাট তোমাদের নিজেদের শেখার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, আসলে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা কিভাবে কাজ করে। ঠিক আছে, আচ্ছা একটু খেয়াল করো, এই যদি একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হয়, দেখবা এর ভিতরে হচ্ছে কি অনেকগুলো রড আছে, এই রড গুলোকে বলা হয় হচ্ছে গিয়ে মডারেটর। বুঝতে পারছো, এই মডারেটর সাথে একটা করে কানেক্টিং রড থাকে, কানেক্টিং রড থাকে। আগে তুমি হচ্ছে গিয়ে প্লান্টের বিষয়টা বুঝো, তারপরে আমরা হচ্ছে গিয়ে বাকি জিনিসটা বুঝবো। আচ্ছা, এইখানে কি কাজ করতেছে, আমরা যদি এই জিনিসটাকে একটু বড় করে রাখি, দেখো তো এই যে মডারেটর আছে এর সাথে যে কানেক্টিং রডের কাজটা আমি পরে দিই। এই মডারেটর করতেছে, দেখো তো এইখানে এটা আসলে মেইনলি হচ্ছে কি ইউরেনিয়ামের কণা। এটা আসলে কি ইউরেনিয়াম তোমার বইতে যেরকম দেওয়া আছে, দুই রকম ইউরেনিয়াম আছে, ইউরেনিয়ামের কণা। ইউরেনিয়াম কি করতেছে, এটা একটা ইউরেনিয়াম, এটা খুবই শক্তিশালী একটা ধাতু, তুমিও জানো। আচ্ছা, এইখানে কি হচ্ছে, ইলেকট্রন আসতেছে, ঠিক আছে, ইলেকট্রন বলো বা নিউট্রন আসতেছে, আইসে কি করতেছে, এই ইউরেনিয়াম কণার উপর আঘাত করতেছে, করে এখানে কি করতেছে, তিনটা আলাদা নিউট্রনে কনভার্ট হচ্ছে, এরকম তিনটা আলাদা নিউট্রনে কনভার্ট হচ্ছে। তাহলে খেয়াল করো এইখানে কি করতেছে, এরকম পরপর অনেকগুলো এরকম মডারেটর আছে, এই তিনটা গিয়ে এই একটা গিয়ে আবার দেখো এরকম 9টা হয়ে যাচ্ছে, এরকম গিয়ে 9টা হয়ে যাচ্ছে, এই 9টা আবার যে এখানে দেখা যাচ্ছে 27টা হয়ে যাচ্ছে, তাই না। তাহলে এরকম কিন্তু ইলেকট্রন বাড়তেছে, এখানে আবার যায় মনে করো রিয়েক্টরে বাড়ি খেয়ে আবার ব্যাক করতেছে, যখন তখন আবার এরকম ইলেকট্রন নিউট্রন এরকম বাড়তেছে, তাই না। জিনিসটা কিন্তু এরকম যে এখানে দেখো, তাহলে এই নিউটন কি একটার পর একটা বাড়তেছে, তাহলে এখান থেকে শক্তি আসতেছে। আচ্ছা, এই বলবেন যে স্যার এখানে শক্তি করে আসতেছে, বা শক্তি কোন জায়গা থেকে আসতেছে, মানে কিরকম, ধরো এই নিউটনটা যখন ভাগ হয়ে তিনটা নিউটনে গেল, তখন কিন্তু এরা আর একটার সাথে কিন্তু কোলেশন করবে, একটার সাথে একটা ঘর্ষণ সৃষ্টি করবে। আমরা জানি কি যখনই ঘর্ষণ সৃষ্টি হবে এদের মলিকুলার বন্ড গুলো ভেঙে যাবে, তখন ওইখান থেকে প্রচুর পরিমাণে শক্তি পাবো। ঠিক আছে, যে শক্তিটা আমরা তাপ শক্তি রূপে পাবো। তাহলে আমরা আগেই বলছি যে আমাদের যেহেতু বিদ্যুৎ শক্তি উৎপন্ন করতে গেলে আমাদের কি করতে লাগবে, অবশ্যই হচ্ছে গিয়ে স্টিম জেনারেট করতে হবে, বা হচ্ছে গিয়ে গ্যাস বানাতে হবে, বা মনে করো উইন্ড বানাতে হবে, বা ওয়াটারে যাইতে হবে। তা এখান থেকে একটু খেয়াল করো, যখনই আমরা তাপ শক্তি পাচ্ছি, একটু খেয়াল করো এটার সাথে যদি আমরা একটা বয়লার অ্যাড করে দিই, বা হিট এক্সচেঞ্জার বয়লার, এগুলো তোমাদের না বুঝলেও হবে, আপাতত বুঝো যে এইখানে হচ্ছে গিয়ে অনেক কি আছে, পানি আছে, ওয়াটার, এখানে কি আছে, ওয়াটার আছে। তাহলে এইখানে কি আছে, এই পানিটা এই ভিতরে যাচ্ছে, এই পানিটা এখানে গিয়ে কি করতেছে, এখানে প্রচুর পরিমাণে শক্তি আছে, তাপ শক্তি আমরা দেখে আসলাম সেটা। এই তাপ শক্তির মাধ্যমে এই পানিটা কি হচ্ছে, হিট হচ্ছে, গরম হচ্ছে, তা এইখানে গরম হয়ে কি হচ্ছে, আবার এই লাইনের মধ্যে দিয়ে এখানে চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইখানে দেখো প্রচুর পরিমাণে কি হচ্ছে, এই পানিটা আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, হিট হয়ে স্ট্রিমে চলে যাচ্ছে। সেই স্ট্রিমটাকে আমরা এখান থেকে কালেক্ট করতে পারি, কালেক্ট করে এখানে আমরা কি করছি, টারবাইন যুক্ত করে দিছি। এই টারবাইনের সাথে একটা জেনারেটর কাপলিং করা আছে। তাহলে খেয়াল করো এইখান থেকে স্টিমটা এসে কি করতেছে, এই টারবাইনটাকে ঘুরাচ্ছে। টারবাইনটাকে ঘুরানো মানে কি, এই এটাকেও ঘুরানো, এই জেনারেটরে ঘুরানো। এই জেনারেটর যখনই ঘুরবে তখনই কি হবে, ইলেকট্রিসিটি প্রডিউস হবে। এটুকু কি বুঝতে পারছি।
আচ্ছা, এইখানে যে এক্সট্রা কিছু পানি থাকে এটা নিয়ে আবার আমি রিয়েক্টরে দিতে পারি, এটা নিয়ে খুব বেশি সমস্যা হয়। তো তোমাদের কি এই জিনিসটা বোঝা গেছে? আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি যে আসলে কানেক্টিং রডটা কি কাজ করে। তুমি একটু খেয়াল করো, যখন এই যে মডারেটরের মধ্যে প্রতিনিয়ত এরকম ইলেকট্রন গুলো যায়, যে এরকম তিনটা তিনটা করে ইলেকট্রন এরকম বা নিউট্রন এরকম হচ্ছে, একটার পর একটা এরকম নিউট্রন সংখ্যা বাড়তেছে, তো এটাকে তো কন্ট্রোল করতে হবে, নইলে তো এটা প্রতিনিয়ত এরকম চলতে 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 একসময় কি হবে, রিয়েক্টরটা বাস্ট হয়ে যাবে। এই টোটাল অংশটাকে বলি কি আমরা রিয়েক্টর। তাহলে এই জায়গায় যখন প্রচুর পরিমাণে এরকম একের পর এক ইলেকট্রন যাইতে থাকবে একসময় কি হবে, এই এটা তো থামাইতে হবে, নাহলে তো এটা এরকম প্রতিনিয়ত এটা কি, এর তো একটা লিমিটেশন আছে যে সর্বোচ্চ এতটুকু তাপ নিতে পারবে। তো এরকম যখন নিতে 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 একসময় প্রচুর পরিমাণে তাপ হয়ে যাবে, তখন তো আর এটা নিতে পারবে না, তখন কি হয়ে যাবে, এটা বাস্ট হয়ে যাবে। তাহলে আমার তো এই নিউট্রন গুলোকে কন্ট্রোল করতে হবে, তাই না? তাহলে এই কন্ট্রোল করার জন্যই হচ্ছে আমার কানেক্টিং রড। এটা কি করা থাকে, এটা প্রথম অবস্থায় এটা উপরের দিকে উঠানো থাকে, বুঝছে? এটা উপরের দিকে, এটা প্রথমে থাকে না, যখন হচ্ছে কি আমরা এই রিয়াকশনটা শুরু করি তখন এটা থাকে না। যখন হচ্ছে কি একটা নির্দিষ্ট সময় পর, যখন হচ্ছে কি এর ভিতরে বিভিন্ন রকম প্রেসার সেন্সর টেন্সর অনেক কিছু আছে, যেটা তুমি পরবর্তী বাইরের থেকে এটা কন্ট্রোল করতে পারবা, যে এই আসলে ভিতরে কতটুকু তাপ উৎপন্ন হচ্ছে বা কিছু, তখন তুমি অটোমেটিকলি কি করবা, এই কন্ট্রোল নটটা নামাই দিবে। কন্ট্রোল নটটা যখনই নামাই দিবা, এইখানে যে নিউট্রন গুলো আছে এই কি করবে, এর কোনায় কোনায় গিয়ে জমা হইতে শুরু করবে। তার মানে এরা রিয়াকশনকে কাজ করতে পারবে না, এরা এখানে যায় যে এই কোনায় কোনায় জমা হওয়া শুরু করবে। তো এটাই হচ্ছে কি তোমার কানেক্টিং রড, ঠিক আছে? কানেক্টিং রডের মেইন কাজটাই হচ্ছে কি নিউট্রন গুলোকে আর পরবর্তীতে হচ্ছে কি রিয়াকশন করতে সাহায্য না করা, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো তোমার বইতে ছিল, এই জিনিসগুলো একটু দেখবা। আর লাস্টের দিকে ছিল একটু কর্মদক্ষতা। আচ্ছা, এই জিনিসটা আমরা একটু বুঝে রাখি যে কর্মদক্ষতাটা আসলে কি। দেখো, বইতে লব্ধ কার্যকর শক্তি, ই কার্যকর শক্তি, বহু ধাবা যাওয়া কথা আছে ভাই, আমরা অত কিছু বুঝবো না। কর্মদক্ষতা আসলেটা কি, কর্মদক্ষতা জিনিসটা কি, ইটা ইটা সমান সমান আমরা জাস্ট মনে রাখবো আউটপুট বাই ইনপুট, জাস্ট এই জিনিসটুকু মনে রাখবো। এবার আউটপুটটা কি আর ইনপুটটা কি, এইটাই হচ্ছে যে তোমার বোঝার বিষয়। দেখো, মনে করো একটা মোটর আছে, ঠিক আছে, একটা মোটর। তাহলে এই মোটরের দেখো তো, এইখান থেকে তুমি যেটা দিচ্ছ মোটরের, সেটা ইনপুট দিচ্ছ, দেন এই মোটরটা কিছুটা হচ্ছে প্রসেসিং করতেছে, করে তোমাকে একটা আউটপুট দিচ্ছে, তাই না? মোটরটা এইভাবেই কাজ করতেছে। তাহলে তুমি একটা ইনপুট দিচ্ছ, মোটরটা প্রসেসিং করতেছে, কিছু কাজ করতেছে, দেন তোমাকে একটা আউটপুট দিচ্ছে। তাহলে তোমার এই জিনিসটাই বোঝার দরকার যে আসলে কর্মদক্ষতা কি। দেখো তো, এই যে তুমি যে শেষ যে কাজটা পাচ্ছ তার রেশিওটা, তাহলে তুমি এই জিনিসটা হচ্ছে কি একটু নিজের মতো করে হিসাব করলে, আমার একটা ম্যাথ দেখে ফেলে, তাহলে তাড়াতাড়ি করে তাহলে জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ধরো হচ্ছে গিয়ে 2 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন 2 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন একটি মোটর 2 মিনিটে 1000 কেজি ভরের পানি 1000 কেজি ভরের পানি 10 মিটার উচ্চতায় উঠাতে সক্ষম। আচ্ছা, এইখানে তোমার হচ্ছে গিয়ে তোমার কর্মদক্ষতা কত, এটা তোমার বের করতে বলছে, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে একটু খেয়াল করি, আমরা কি দেখে আসলাম, ইফিসিয়েন্সি মানে কি জানি, আউটপুট বাই ইনপুট, তাই না? পি আউটপুট বাই পি ইনপুট। এখানে যে শুধু পি আসবে এরকম না, ডাব্লিউ আসতে পারে, যেটা আসবে সেই অনুযায়ী হচ্ছে গিয়ে ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, একটু খেয়াল করো, 2 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন, ধরো এই একটা মোটর আছে, এখানে কি বলছে, এই মোটরের কর্মদক্ষতা বের করতেছে, আসলে মোটরটা কতটুকু ইফিসিয়েন্ট, তুমি যদি ওকে যে পরিমাণ ইনপুট দিচ্ছ সেই পরিমাণ আউটপুট পাচ্ছ কিনা। আসলে কর্মদক্ষতার জিনিসটাই এইটা, যে তুমি কি পরিমাণ কাজ দিচ্ছ আর সেই অনুযায়ী কি পরিমাণ কাজ তুমি পাচ্ছ, তুমি বেশি পাচ্ছ না কম পাচ্ছ। আমরা সবসময় মনে রাখবো, কর্মদক্ষতা কোনোদিনও 100% পাওয়া সম্ভব না, কারণ পরিবেশের কিছু লস আছে, ঠিক আছে? যেমন মনে করো, তুমি যদি একটু চিন্তা করো, ফ্রিজের সাইডে হাত দিয়ে দেখবা প্রচুর পরিমাণে গরম বেরোয়, তুমি যে পরিমাণ ইলেকট্রিসিটি দিচ্ছ, কিছু পরিমাণ ফ্রিজ নিজের কাজের জন্য নষ্ট করতেছে। তাহলে এই জন্যই হচ্ছে কি আমরা কর্মদক্ষতা কোনোদিন 100% পাওয়া সম্ভব না। যদি কোনোদিন কর্মদক্ষতা 100% পাও, তাহলে সেই মেশিনেই ডিস্টার্ব আছে, ঠিক আছে? তাহলে একটু খেয়াল করো, তুমি কি করতে, এখানে কি বলছে, এইখানে জাস্ট বাংলা কথাটা একটু বোঝার বিষয়, যে 2 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন একটি মোটর, ঠিক আছে? তাহলে এটা কিসের মান বলা আছে, মোটরের ক্ষমতা। তাহলে মোটর এই কাজটা করতে পারে, তাহলে এইটাই কিন্তু তোমার সেই ইনপুট। মোটর এই কাজটা তুমি দিতে পারবা সর্বোচ্চ মোটরকে,
তারপরে কি বলছে, একটি মোটর 2 মিনিটে এত কেজি ভরের এত মিটার উচ্চতায় উঠাতে পারে। তাহলে মোটরটা কিন্তু কাজ করতেছে কি, দেখো তো, আমরা পি ইকুয়াল টু কি জানি, mgh বাই টি। তাহলে এইখানে খেয়াল করো তো, এটাই কি মোটরের সেই আউটপুট না? মোটর দেখো ওর ক্ষমতা আছে এতটুকু, ও এই পরিমাণ কাজ করে পানিটাকে এত মিটার উচ্চতায় উঠাচ্ছে। তাহলে খেয়াল করো তো, তাহলে এটাই কি তোমার সেই পি অফ আউটপুট। তাহলে এখানে এম এর ভ্যালুটা দেওয়া আছে, দেখো 1000 কেজি, জি এর মান 9.8, এইচ এর মান 10 মিটার, আর টি এর মান কত, মিনিটে আছে, তাহলে সেকেন্ড বসাবো 2 × 60। দেখো তো, তাহলে পি অফ আউটপুট পাওয়া যাবে। তাহলে এই যে ভ্যালুটা পাবা সেটা নিয়ে টুক করে এখানে বসাই দাও। আর এইটাই কি সেই মোটরের ইনপুট, মোটর কতটুকু তুমি দিচ্ছিলা সেই অনুযায়ী কাজ করে তোমার মোটরের আউটপুট এটা দিচ্ছিল। তাহলে এখানে তোমার এটা কত আসবে, 2000। তাহলে এটা যদি তুমি রেশিও করে দাও তাহলে তুমি হচ্ছে গিয়ে ইফিসিয়েন্সি পাবা, সাথে 100% গুণ করে দেবা, তাহলে কতটুকু কাজ হচ্ছে সেটা পাবা। আর একবার আমি একটু বলি, অবশ্যই মনে রাখবা মোটরের ক্ষমতা এটা কিন্তু ইনপুট, ঠিক আছে? মোটর এই ক্ষমতায় ও কাজ করতে পারে সর্বোচ্চ, এর বেশি দিলেও পারবে না। তাহলে এইটাই হচ্ছে গিয়ে তোমার মোটরের ক্ষমতা, পি অফ ইনপুট। তারপর সে মোটর সেটা কাজ করতেছে, প্রসেসিং করতেছে, সেটা আউটপুট রূপে তোমাকে বাইরে দিচ্ছে। আচ্ছা, আজকে তাহলে তোমার চ্যাপ্টার এখানে শেষ। আমি তোমাদের সাথে 3টা লেকচার নিলাম। যদি তোমাদের ইফেক্টিভ হয় অবশ্যই হচ্ছে গিয়ে সাপোর্ট করবা। আর হচ্ছে গিয়ে কোন রকম যদি সমস্যা ফেস করতে এটা একটু বুঝলে ভালো হয়, তাহলে হচ্ছে গিয়ে তুমি হচ্ছে গিয়ে কমেন্ট বক্সে হচ্ছে গিয়ে রিপ্লাই করতে পারো। আমি হচ্ছে গিয়ে শাওন, কুয়েটে আছি, ঠিক আছে? তোমাদের যদি কোনো রকম কোয়ারি থাকে, কোনো রকম সমস্যা হয়, তোমরা কমেন্ট বক্সে আস্ক করতে পারো। আমরা ট্রাই করবো সর্বোচ্চ চেষ্টা করা তোমাদের জিনিসটা সলভ করার। ধন্যবাদ সবাইকে।